নবদম্পতি দেবী আর সেন্টিল সুখের স্বপ্ন নিয়ে পা রাখে তাদের নতুন বাসায়, কিন্তু সুখের সেই সংসারে হঠাৎই নেমে আসে এক অদৃশ্য ছায়া। রাত হতেই চারিদিকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ। তবে এই কালো ছায়া কেবল এই বাড়িতেই সীমাবদ্ধ নয়, বরং পৌঁছে গেছে সেন্টিলের অফিস পর্যন্ত। ঠিক তখনই দেবীর ভাই হাতে পায় এক রহস্যময় বই, আর অবিশ্বাস্য ব্যাপার হলো শিবা সেই বইয়ের যেই পাতাটাই পড়তো না কেন দেবী আর সেন্টিলের জীবনে ঠিক সেটাই ঘটতো। এটা কি নিছক কাকতালীয় নাকি কোনো অশুভ কালো জাদুর ইঙ্গিত? এই রহস্যময় ঘটনার সমাধান খুঁজতে ডাক পড়ে শহরের নামকরা গুরু জি এর। কিন্তু জি আসার পর সমস্যা কমার বদলে আরো যেন পেঁচিয়ে যায়। তবে কি এই সব জি এর কারসাজি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো গোপন রহস্য যা কেউ কখনো কল্পনা করতে পারবে না? এমনই হররে মোড়ানো সুপারন্যাচুরাল মিস্ট্রি, হালকা কমেডি, অকল্পনীয় সব টুইস্ট আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মিরিগা সিরিসাম, যার অর্থ অশুভ রহস্যের প্রতীক। বেশ গভীর রাত, বড় বড় গাছে ঘেরা ঘন জঙ্গলের মাঝ থেকে একটা লোক স্কুটিতে করে যাচ্ছে। আসলে এই জায়গার নাম ডোলোমাইট স্টেট। কিছু দূর আসার সাথে সাথেই লোকটার স্কুটি নষ্ট হয়ে যায়। সে চিন্তায় পড়ে যায় যে এত রাতে এই গাড়ি সে কিভাবে ঠিক করাবে। হঠাৎ তখনই পেছন থেকে কার যেন পায়ের শব্দ আর ফিসফিসানির আওয়াজ আসতে থাকে। লোকটা একটা বড় টর্চ আর রড নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। কিছু দূরে যেতেই একটা বড় শুকনো পাতা তার মুখে এসে পড়ে, যেখানে তাজা রক্ত দিয়ে লেখা, তোমার জন্যই তো আমি পথ চেয়ে বসেছিলাম। লোকটা রেগে বলে, আমি বন্য ভাল্লুক শিকার করার লোক, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আজই শেষ করব। বলেই এগোতেই আর একটা পাতা এসে পড়ে। এভাবেই এক একটা পাতা আসে আর লোকটা ভয়ের বদলে উল্টা আরো রেগে যায়। তবে একটু এগোতেই পায়ে কিছু একটা লাগতেই সেদিকে আলো দিতেই দেখে ঘাসের উপরে টাটকা রক্ত। এবার তার সত্যি অনেক ভয় করে। তবে কিছু বুঝে ওঠার আগে কে যেন তার পিঠে একটা ধারালো কিছু বসিয়ে দেয়, আর লোকটার মুখ থেকে গল গল করে রক্ত পড়ে। সে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। তবে সেখানে এই লোক ছাড়া আর কাউকেই দেখা যায় না। গল্প চলে আসে মালয়েশিয়ার মেলাক্কায়। দেয়ালে টাঙানো কাপল ছবিতে যে দুজন আছে তাদের নাম সেন্টিল আর দেবী। দেবী কিচেনে একা একাই কাজ করছে। সেন্টিল আচমকা তার কাঁধে হাত দিতেই দেবী ভয়ে চিৎকার করে ওঠে, আর সেন্টিল ভিতর টিম তাতেই একদম কেঁপে কুপে উল্টে গিয়ে থালা বাসনের উপরে পড়ে যায়। এত জোরে শব্দ পেয়ে দেবীর বাবা ছুটে আসলে দুজনেই লজ্জা পেয়ে যায়। সেন্টিল বাহানা করে বলে, আমি আসলে পা পিছলে পড়ে গিয়েছি। তখনও ভীতু সেন্টিলের হাত কাঁপছে দেখে দেবী তাড়াতাড়ি তার হাত ধরে। কিছুক্ষণ পর দেবী সবাইকে বিদায় দিয়ে বাসার ভিতরে ঢুকতেই দেখা যায় কালো কি যেন একটা তার উপরে নজর রাখছে। দেবী সেটা লক্ষ্য না করলেও গ্যারেজে 3 আঙ্গুলের রক্তমাখা 4 পায়ের দাগ দেখে সে বেশ ভরকে যায়। তখনই ইনস্টায় তার ভাই শিবা নতুন রেসিপির ভিডিও আসলে সে বিষয়টাকে অত গুরুত্ব না দিয়ে ভিডিও দেখায় ব্যস্ত হয়ে যায়। শিবা তখন তার রেস্টুরেন্টে হ্যাভি ভাবসাব নিয়ে মুরগির ডিশ বানানোতে ব্যস্ত। এমন এক ডিশ বানিয়েছে যে আস্ত মুরগির সাথে মাথা চোখ তো রেখেই দিয়েছে, সাথে একটা সানগ্লাস ফ্রি। যাই হোক, ডিশটা কাস্টমারকে দিয়ে কিচেনে আসতেই দেবী কল দিয়ে গ্যারেজ মুছতে মুছতে বলে, বাবা মা তো এসে চলেও গেল, তুই কখন আসবি? শিবা আবার কাজ নিয়ে খুব সিরিয়াস, তাই বলে কাজ শেষ করে তারপর জানাবো। এদিকে গ্রামে ছোট এক বাচ্চাকে দেখা যায় যে তার থেকে বড় দুজনের সাথে বল খেলছে। খেলতে খেলতে বলটা একটা গাছের সামনে যেতেই বাচ্চাটা বল নিতে আসে। গাছের আড়ালে কাউকে দেখে ছেলেটা হাত বাড়িয়ে জিজ্ঞেস করে, কে তুমি আর লুকিয়ে আছো কেন? বাচ্চাটাকে কারোর সাথে কথা বলতে দেখে বাকি দুজন দৌড়ে এসে দেখে সেখানে তো কেউই নেই। দুজনেই হতবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সেন্টিল টিভি দেখছে আর দেবী ল্যাপটপে তার কাজে ব্যস্ত। কিছুক্ষণ পরই দুজন ঘুমাতে আসলে সেন্টিল হাতে ফুল পেঁচিয়ে দুইটা রোমান্টিক কথা বলতেই যাবে, তার আগেই দেবী গভীর ঘুমে মগ্ন হয়ে একদম নাক ডাকতে শুরু করে। তাই সেও বিরক্ত হয়ে ঘুমিয়ে যায়। শিবা তখন প্রচুর ক্লান্ত হয়ে তার 2 অ্যাসিস্ট্যান্টের সাথে বাসায় ফিরে
ঘুমাতে যায়। তখনই বইয়ের তাক থেকে একটা কমলা প্যাকেট পড়ার শব্দ পেয়ে বহু কষ্টে চোখ মেলে তাকিয়ে দেখে কালো একটা বই বের হয়ে আছে। তার বেশ কৌতূহল হওয়ায় বইটা তুলে দেখে যে বইয়ের নাম বুক অফ ব্লিচ। প্রথম পাতায় বাকি বইয়ের মতোই লেখা যে এই বইয়ের গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই, যদি কারোর সাথে মিলে যায় তাহলে সাথে সাথেই বইটা পড়া বন্ধ করে দিবে। তখনই দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ পেয়ে বেচারা একদম ভয়ে কেঁপে ওঠে। দরজা খুলতেই দেখে তার দুই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এত রাতে মনে পড়েছে যে তাদের আজ ডান্সিং চিকেনের রেসিপি শেখানোর কথা ছিল। শিবা বিরক্ত হয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। এদিকে সেন্টিলের লাথিতে দেবী ঘুমের মধ্যেই উল্টে নিচে পড়ে যায়। বিরক্ত হয়ে সেন্টিলকে বকে নিচে ডাইনিং এ এসে পানি পান করে রুমের দিকে যেতেই যাবে, তখনই রান্নাঘর থেকে কোনো কিছু জোরে জোরে ঘষার আওয়াজ পেয়ে ভয়ে আটকে ওঠে। ধীরে ধীরে কিচেনের দিকে এসে তাকের নিচের বাক্সের দিকে তাকিয়ে থাকে, কারণ তার মনে হচ্ছে শব্দটা সেখান থেকেই আসছে। দেবী সে দেখে এগিয়ে যেতেই যাবে, তখনই সেন্টিল আলো জ্বালিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দেবী বলে, আমি এখান থেকে স্পষ্ট একটা শব্দ শুনেছি। সেন্টিল বলে, আরে বোকা, আমি তো ফ্ল্যাশ করেছি, তুমি হয়তো তার শব্দই শুনেছো। দেবীর মনে সন্দেহ থাকলেও সে বিষয়টাকে পাত্তা না দিয়েই সেন্টিলের সাথে ঘুমাতে চলে যায়। পরের দিন সেন্টিল অফিসে যাওয়ার পরে দেবী কিচেনে কাজ করতে করতেই হঠাৎ শুনতে পায় কোথা থেকে যেন কাঁচ ভাঙার শব্দ আসছে। কৌতূহলী হয়ে সারা ঘরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ তার নজর পড়ে তাদের বিয়ের ছবির ফ্রেমের কাঁচ ফেটে গেছে। অবাক হয়ে তাতে হাত বুলাতেই দেবীর আঙ্গুল কেটে এক ফোঁটা রক্ত মেঝেতে পড়ে যায়। দেবী কিচেনে এসে হাত ধুয়ে ক্যাবিনেট থেকে ব্যান্ডেজ বের করতেই সেটা আচমকাই নিচের সেই বাক্সের নিচে ঢুকে যায়। দেবী একটু ঝুঁকে ব্যান্ডেজ নিতে গেলেই লক্ষ্য করে তার নিচে কালো সিলেট। বেশ অবাক হয়ে সেটা টেনে বের করতেই দেখে সেখানে লেখা, আমি ফিরে এসেছি, ওদেরকে জানিয়ে দাও। দেবী নিজেকেই প্রশ্ন করে, কে এসেছে আর এখানে কার কথাই বা বলা হচ্ছে? তখনই পেছন থেকে কালো এক বিড়াল ডাকতেই দেবী ভয়ে আটকে ওঠে। তাড়াতাড়ি সেই বিড়ালকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দেবী আবারও ড্রয়িং রুমে আসতেই দেখে মেঝেতে রক্তের ফোঁটার মাঝের অংশ ফাঁকা। মনে হচ্ছে কেউ আঙ্গুল দিয়ে রক্ত উঠিয়েছে। রাতে সেন্টিল আসতেই দেবী সেই সিলেট দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার? সেন্টিল না বলতেই দেবী বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভয় দেখানোর জন্য এটা এখানে রেখেছ, তাহলে এটা আসলো কোথা থেকে? সেন্টিল বিরক্ত হয়ে বলে, তুমি একটু বেশিই ভাবছো। দেবী বলে, একদমই না, কারণ গত রাতে আমি ঠিক ওই জায়গা থেকেই খসখস শব্দ পেয়েছি, যেমনটা সিলেটে লিখলে হয় ঠিক তেমনই। তুমি এসে আলো জ্বালাতেই সব থেমে গেল। আমার তো মনে হয় এসব ওই বিড়ালের কারসাজি। এই দেখো, সে আজ আমাদের বিয়ের ছবি ভেঙে কি করেছে। সেন্টিল অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কারণ সবগুলো দাগ আমাদের ছবির মুখের উপরে। তা তোমার ভাইকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেছো? দেবীর মনে পড়ে আজ তো তার ভাইয়ের আসার কথা, তার তো এখনো কোনো খোঁজ নেই। রেগে তাকে কল দিতে শিবা বলে, বলেছিলাম না রেস্টুরেন্টে অনেক ভিড়, আমি কাল আসবো। দেবী রেগে কল কাটতেই দেখা যায় শিবার ফোন শূন্যে ভাসছে। নিচে শিবা নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে এতক্ষণ কে কথা বলল? ফোনটা আচমকাই শিবার মুখের উপরে পড়তেই সে ভয়ে কেঁপে ওঠে। নিচে নামতে গেলেই সাইড টেবিলে গিয়ে জোরে বাড়ি খায়। পাশের রুম থেকে তার দুজন অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত বড় একটা মানুষ ভয় পেয়েছে বলে মান সম্মান ডুবাবে নাকি? তাই খুব ভাব নিয়ে বলে, আমি তো টেবিল পরিষ্কার করছি। এই রাত 11টায় কে রুম পরিষ্কার করে? তারা বেশ অবাক হলেও কিছু না বলেই চলে গেলে বেচারা শিবার তো ভয়ে রীতিমতো কান্না করে দেওয়ার অবস্থা হয়। সেন্টিলের আজ অফিসে কাজ করতে করতে বেশ রাত হয়ে গেছে। পুরো অফিস একদম ফাঁকা। এদিকে শিবা কাউন্টারে কাজ করতে করতে হঠাৎ কিচেন থেকে জোরে জোরে থালা বাসন নাড়ানোর শব্দে বিরক্ত হয়ে তার দুই জুনিয়রকে ডাকে। তারা দৌড়ে অন্যদিক থেকে আসলে শিবা হতবাক হয়ে যায়, কারণ তারা এখানে থাকলে কিচেনে কে? এদিকে সেন্টিল ওয়াশরুম থেকে বের হতেই কোনার ওয়াশরুম থেকে খসখস শব্দ শুনে বেশ ঘাবড়ে যায়, কারণ এখন তো সে ছাড়া আর কেউই নেই। শিবা তার কলিগদের সাথে ভয়ে ভয়ে কিচেনে এসে ফ্ল্যাশ জেলে দেখতে থাকে। আচমকাই একটা বিড়াল তাদেরকে দেখে ভয় পেয়ে লাফিয়ে চলে গেলে ভয়ে শিবা নিচে পড়ে যায়। এদিকে সেন্টিল দরজায় ধাক্কা দিতেই দেখে প্রকাশ নামের তার এক কলিগ বসে বসে দেওয়ালে তার অফিস ক্রাশের নাম লিখে সবাইকে জানিয়ে দিচ্ছে যে পদ্মা শুধুই তার। সেন্টিল বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিতেই মেইন দরজা থেকে প্রকাশ ঢোকে। সেন্টিল বেচারার তো মাথায় গুলিয়ে যায়, তাহলে সে এতক্ষণ কার সাথে
কথা বলছিল। সে বোকার মতো প্রকাশের দিকে তাকিয়ে থাকে। প্রকাশ এক ঝাড়ি দিতেই বেচারা লজ্জায় বের হয়ে যায়। সকালে শিবা ঘুম ঘুম চোখে তাকাতেই দেখে তার বালিশের পাশেই সেই কালো বইটা খুলে রাখা। সে ভয়ে কেঁপে ঘুম থেকে উঠে ভাবে এই বইটা এখানে আসলো কিভাবে। বিষয়টাকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে গিয়েও আবার রুমে এসে বইটাকেই দেখতে থাকে। এই বই যেন তাকে তার দিকে টানছে, তাই আর না পেরে বইটা পড়তে শুরু করে। অবাক করার বিষয় হলো ডোলোমাইট স্টেটের সেই লোকের রহস্যময় খুন দিয়েই এই বইয়ের গল্পের শুরু। এরপর চ্যাপ্টার 1-এ নব্য বিবাহিত এক কাপলের কথা বলা, যেখানে দেবীর মতোই মেয়েটার সন্দেহ হচ্ছে যে বাসায় অশুভ কিছু আছে। সেন্টিলের মতোই গল্পের স্বামীর সাথে অফিসের ওয়াশরুমে ভয়ানক সেই ঘটনা ঘটে। গল্পে লেখা স্বামী এবার গতরাতের ঘটনার যুক্তি খুঁজতে নেটে ভূতের বিষয়ে সার্চ করতে বসে। সেন্টিলও ঠিক সেই একই কাজ করছে। শিবা পড়ছে যে সে যখন একা অফিসে ছিল আচমকাই অফিসের আলো বন্ধ হয়ে যায়। সেন্টিল উঠে জেনারেটরের লাইন অন করতেই দেখে পুরো অফিসে আলো অস্বাভাবিকভাবে কাঁপছে। হঠাৎ আলো বন্ধ হতেই সেন্টিল লক্ষ্য করে সে অফিসে নয় বরং গভীর সেই বনে চলে এসেছে। আর এটাই সেই বন যেখানে গল্পের প্রথমে দেখানো লোকটা মারা গেছে। ভয়ে সেন্টিল কি করবে বুঝতে পারে না। বনের মধ্যে হাঁটতে হাঁটতেই সে অনুভব করে সে অফিসে চলে এসেছে। ভয়ে সিকিউরিটিকে কল দিতে গেলেই দেখে ফোন কাজ করছে না। তখনই আচমকা জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ পেতেই সেন্টিল ভয়ে চিৎকার করে জিজ্ঞেস করে কে ওখানে। কিছু বুঝে ওঠার আগেই সে চোখের পলকেই আবারও সেই বনে চলে আসে। ভয়ে হাঁটতে থাকলে আবারও নিজেকে তার অফিসে পায়। তখনই সেই সিলেট তার পায়ের কাছে এসে পড়ে। সেখানে লেখা তুমি কি আমাকে খুঁজছো। সেন্টিল স্বাভাবিকভাবেই বলে তুমি কি মূর্তি নাকি, দেখো আমাকে এভাবে ভয় দিবে না। ওপাশ থেকে কোনো শব্দ না আসলে তার আর বুঝতে বাকি থাকে না যে এটা কোনো মানুষ নয় বরং অশরীরীর কাজ। ভয়ে সে যান বাঁচাতে দৌড়ে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে লিফটে ওঠে। লিফটের দরজা বন্ধ হতেই সে স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই টের পায় যে সে আবারও সেই জঙ্গলে চলে এসেছে। ভয়ে তো তার দম বন্ধ হওয়ার উপক্রম। তখনই লিফটের দরজা খোলার শব্দ পেয়ে সে আবারও নিজেকে লিফটে পেয়ে ভয়ে কোনো রকমে হামাগুড়ি দিয়ে সেখান থেকে বের হয়ে দৌড় দেয়। শিবা সেই সকাল থেকে এই বই নিয়েই পড়ে আছে। গল্পের স্বামীটার কিছুই হয়নি দেখে সে আরো বিরক্ত হয়ে যায়। অথচ সে জানেই না যে এসব তারই বোনের স্বামীর সাথে বাস্তবেই হচ্ছে। দেবী ল্যাপটপে কাজ করছে। হঠাৎই বিদ্যুৎ চলে যায়। জানালা দিয়ে উঁকি মারতেই দেখে তার বাসা বাদে এলাকার বাকি সব বাসার আলো আছে। তখনই সেই কালো বিড়ালের ডাক শুনে সে চমকে ওঠে। সাথে সাথেই টর্চ নিয়ে কিচেনের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। হাতে একটা লাঠিও নিয়ে নেয়। কিচেনে এসে কোথাও সেই বিড়ালটাকে দেখতে পায় না, অথচ বিড়ালটা অনবরত ডেকেই যাচ্ছে। দেবী খেয়াল করে জানালার সামনের দেওয়ালে একটা বাচ্চার ছায়া। ঠিক তখনই সেন্টিল এসে তার কাঁধে হাত দিতেই দেবী আঁতকে ওঠে। সেন্টিল অফিসের ঘটনায় এতটাই ভয় পেয়েছে যে সে কিছুই ঠিকভাবে বলতে পারে না। কোন রকমে আমতা আমতা করে বলে অফিসে তার সাথে কি কি হয়েছে, এমনকি সে সেই স্লেটটাও সেখানেই দেখেছে। দেবী বলে আমি বলেছিলাম না এখানে শিফট হওয়ার পর থেকেই উদ্ভট সব কাণ্ড হচ্ছে, তুমি তো আমাকে বিশ্বাসই করনি। শিবা বইতে পড়ে ছোট ভাই তার রুমে বসে এসব পড়ছিল। সে জানতোই না তার বোনের বাসায় এসব হচ্ছে। তবে এখন তার সাথে ভয়ানক সব ঘটনা ঘটবে। রুমে আচমকায় কেউ মগ টানে, কেউ দরজায় শব্দ করে। বাস্তবে শিবার সাথে এসব হলেও সে পাত্তা না দিয়ে পড়তে থাকে। তবে বইতে লেখা যে সামনে আরো বড় বিপদ আছে। এরপরে 10 থেকে 1 উল্টো গণনা শুরু করে দেয়। শিবা গল্প মনে করে পড়তে থাকে আর হঠাৎ শব্দ পেয়ে সামনের দিকে তাকিয়ে দেখে তার বুক সেলফ একা একাই সামনের দিকে এগিয়ে আসছে। শিবা হতবাক হয়ে তাকিয়ে থাকে। বুক সেলফ শিবার উপরে পড়তে গেলেই শিবা ভয়ে এক লাফে নিচে পড়ে যায়। একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই যাবে তখনই বিছানা শিবার দিকে ছিটকে যেতে গেলে সে ভূত হয়ে শুয়ে পড়ে। বেচারা কিছুই বুঝতে পারছে না যে তার সাথে এসব কি হচ্ছে। শিবা কোনো রকমে বেডের নিচ থেকে বেরিয়ে আসে, দেখে শেলফটা সোজা হয়ে আছে, যে কোনো সময় সেটা শিবার উপরে পড়ে যাবে। শিবা জোরে চিৎকার করতেই তার 2 অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞেস করে কি হয়েছে। শিবা আবারও আগের মতোই ভাব দেখিয়ে বলে রুম পরিষ্কার করছি, তোমরা এখন চলে যাও। অ্যাসিস্ট্যান্টরা যেতেই শিবা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়ে। এদিকে কম্বল মুড়ি দিয়ে সেন্টিল আর দেবী ভয়ে কাঁপতে কাঁপতে শুয়ে আছে। দেবী জিজ্ঞেস করে আমি তো সেই অনেক দূরে ওই সিলেটটা ফেলে দিয়েছিলাম, সেটা তোমার অফিসে গেল কিভাবে? যদি ওটা একটাই হয় তাহলে ওখানে কে নিয়ে গেল? আবার একই রকম ভাবে লিখে
লিখে কে দিয়ে আসলো। সেন্টিল বলে এসব চিন্তা না করে আমাকে ঘুমাতে দাও তো, তোমারও ঘুম চলে আসবে। বলে সেন্টিল নাক ডেকে ঘুমাতে থাকে। মানে ছেলে মানুষদের কোনো টেনশনই নাই। এসব দেখে দেবী বিরক্ত হয়ে নিজেও ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর দেবী চোখ খুলতেই দেখে সে অন্য এক রুমে, তার হাত মুখ বাঁধা, উপরে সিলিং এর সাথে ইলেকট্রিক করাত ঝুলছে। হঠাৎই মেশিনটা স্টার্ট হয়ে যায়। যে দড়িতে মেশিনটা বাঁধা সেটা একঘাট খুলতেই দেবী ভয়ে চিৎকার করতে থাকে। মেশিনের শব্দে সেন্টিলের ঘুম ভেঙে যায়, কিন্তু সেভাবে দেবী হয়তো ব্লেন্ডারে কিছু করছে, তাই বিরক্ত হয়ে কানে বালিশ চেপে ঘুমানোর চেষ্টা করে। শব্দটা অসহনীয় পর্যায়ে চলে গেলে ঘুম ঘুম চোখেই সেন্টিল বাইরে এসে কিচেনে তাকিয়ে দেখে যে সেখানে তো কিছুই নেই। শব্দটা পাশের এক রুম থেকেই আসছে। সেদিকে যেতে গেলেই সোফায় হোঁচট খেয়ে পড়ে যায়। ততক্ষণে মেশিন একদম দেবীর কাছে নেমে গেছে। আর একটু নামলেই তার শরীর ঝাঁঝরা হয়ে যাবে। সেন্টিল ভালো করে চোখ ডুলে লক্ষ্য করে সোফা আপনা আপনি তার দিকে এগোচ্ছে। সেন্টিল কোন রকমে সোফা টপকিয়ে রুমে এসে এমন ভয়ানক দৃশ্য দেখে তাড়াতাড়ি করে মেশিন বন্ধ করে নিচে ছুঁড়ে ফেলে দেয়। দেবীর হাত মুখের বাঁধন খুলতে খুলতেই মেশিনটা আবারও স্টার্ট হয়ে একা একাই উপরে উঠে আসে। সেন্টিল কোন রকমে দেবীকে ছাড়িয়ে নিচে আসতেই লক্ষ্য করে কিচেনেও মেশিন চলছে। তাড়াতাড়ি করে তারা বাসা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। দেবী ভুতুরে এই বাসার দিকে তাকিয়ে বলে, এখন আমরা কি করব? তখনই দুইটা পেমপ্লেট সেন্টিলের দিকে উড়ে আসে। সেন্টিল হাতে নিয়ে দেখে গুরু জি নামের কারো পেমপ্লেট। সেন্টিল জি নামক গুরুকে কল দিলে তার শিষ্য সুকুন রিসিভ করে তাদের ঠিকানা নিয়ে নেয়। জি তখন তার পেজ থেকে লাইভ করছে। সুকুন এসে বলে, নতুন একটা কেস পেয়েছি, সম্ভবত প্যারানর্মাল অ্যাক্টিভিটি। ওরা বলল খুবই আর্জেন্ট। সেন্টিল আর দেবী তখন রাস্তায় বসে ভয়ে থরথর করে কাঁপছে। জি আসলেই দেবী পেমপ্লেট দেখিয়ে বলে, আমরাই আপনাকে কল দিয়েছিলাম। সুকুন বলে, তাহলে ভেতরে গিয়ে দেখতে হবে। দেবী বলে, না না, আমরা ভেতরে যাব না। জি অভয় দিয়ে ভেতরে আনলে সেন্টিল আর দেবী বাসায় ঢোকার আগেই দরজা লেগে যায় আর দুজনে ধাক্কা খেয়ে পড়ে যায়। জি এবার তাদেরকে ভেতরে নিয়ে এসে জিজ্ঞেস করে, এই বাসা এত অন্ধকার কেন? দেবী বলে, শুধু আমাদের বাসায় কানেক্ট নেই। দেবী তো আর ভেতরে যাবে না, তাই তার কথা মতো সুকুন কিচেনে মোম খুঁজতে যায়। জি সেই রুমে এসে দেখে ইলেকট্রিক করারটা সেখানে আর নেই। সুকুন হঠাৎই ফিসফিসানির শব্দ পায়। সাথে সাথে কিচেনের সব ক্যাবিনেট আপনা আপনি খুলে যায়। সেই কারো বিড়ালটাও কিচেনে ডাকতে থাকে। শব্দ শুনে জি সুকুনকে জলদি বেরিয়ে আসতে বলে। গলা থেকে দুইটা মালা খুলে সেন্টিল আর দেবীকে পড়তে বলে। জি কিচেনে এসে অনেক দৌড়াদৌড়ির পর বিড়ালকে ধরতে পারে। তাকে বসে নিয়ে জিজ্ঞেস করে, আসলে তুমি কে? বিড়াল বলে, আমি ভালো জিন, এদেরকে সতর্ক করার জন্য এখানে এসেছি। এই বাসায় ভয়ানক কিছু আছে। আমি তো এখানে রাক্ষসের পায়ের ছাপ দেখেছি, কিন্তু এরা আমাকেই ভুল ভাবছে। ওরা তো আমাকে খেতে দেয়, তাহলে আমি কেন ওদের খারাপ চাইবো? জি বুঝতে পারে যে বিড়ালটা সত্য বলছে, তাই বশ মুক্ত করে বাইরে এসে সেন্টিলকে বলে, বিড়ালটা ভালো, তবে সমস্যাটা ওর না, এখানে ওর থেকেও ভয়ঙ্কর কিছু আছে। তখনই কেউ জোরে জোরে দরজা ধাক্কায়। জি সুকুনকে দড়ি বের করতে বলে দড়িতে গিট্টু দিয়ে দরজার সামনে দাঁড়ায়। সুকুন দরজা খুলতেই জি দড়ি ছুঁড়ে মারে আর ফাঁস গিয়ে লাগে শিবার গায়ে। জি তাকে এক টানে ভেতরে আনতেই দেবী দৌড়ে এসে বলে, এ তো আমার ভাই। শিবাকে বলে, তুই আমাকে বলে আসছিস না কেন? শিবা ভয়ে ভয়ে তার বাসায় হওয়া সব অদ্ভুত কাণ্ড বলে, আমি ভয়ে এখানে চলে এসেছি। আমি একটা বই পড়ছিলাম, তাতে যা লেখা ছিল হুবহু তাই হচ্ছিল। জি শিবাকে আর একটা মালা দিয়ে জিজ্ঞেস করে, সেখানে আর কি কি লেখা ছিল? শিবা ভয়ে সেখান থেকে চলে যেতে চাইলে দেবী শিবাকে সেন্টিলের অফিস আর বাসায় কি কি হয়েছে সব বলে। জি সুকুনকে সেন্টিলদের খেয়াল রাখতে বলে শিবার সাথে তার বাসায় আসে। শিবা তার বিছানার নিচ থেকে সেই বইটা বের করে জিকে দেয়। সাথে সাথেই দমকা হাওয়া বইতে থাকে। জি বইয়ের প্রতিটা পেজে হাত বুলিয়ে সেখানে কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করে। কোনো এক রহস্যময়ী নারীর কান্না আর আহাজারির শব্দ শুনতে পায়। কয়েক পেজ পর আর কিছু লেখা না থাকলে জি বলে, এটা তো অতীতের ভয়ানক এক অভিশাপ। এই চ্যাপ্টারের পর আর কিছুই লেখা নেই। এটা কোথায় পেয়েছিলে? শিবা বলে, তা জানি না, তবে কে যেন রেস্টুরেন্টে এসে দিয়ে গেছে। শিবা আর জি রেস্টুরেন্টে এসে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে চাদর মোড়ানো এক লোক কার্তিককে বইটা দিয়েছে। তখনই শিবা আর জি কার্তিকের বাসায় এসে জিজ্ঞেস করলে কার্তিক বলে, এক লোক আমাকে দিয়ে বলেছিল তোকে দিতে। জি জিজ্ঞেস করে, সে দেখতে কেমন? কার্তিক বলে, অনেকটা ভিক্ষুকের মতো। শিবা জিজ্ঞেস করে, ওই লোককে আমরা এখন কোথায় খুঁজবো? জি বলে,
সেসব আমার উপরে ছেড়ে দাও, আগে চলো বাসার সমস্যাটা সমাধান করি। বাসায় এসেই জি বলে, আমি যা বুঝলাম যে কেউ তোমাদেরকে ক্ষতি করার জন্য কালো জাদু করেছে, তাকে খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি। তোমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা বাইরেই আছি, কাল থেকে আর কোনো সমস্যা হবে না। দেবী জিজ্ঞেস করে যদি আবারও সেই আত্মা আসে। জি বলে যতক্ষণ গলায় মালা আছে ততক্ষণ কিছুই হবে না। সেন্টিল, শিবা আর দেবী এক রুমে ঘুমিয়ে পড়ে। নিচে জি আর সুকুন এক মনে মন্ত্র পড়ছে। কিছু একটা কম্বলের নিচ থেকে বেয়ে উপরের দিকে উঠতে থাকে। জির শব্দ টের পেয়ে সুকুনকে বলে। অদৃশ্য সেই শক্তি আচমকাই দেবীর বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে। দেবী সেন্টিলকে ধাক্কা দিয়ে ডাকার চেষ্টা করে, কিন্তু ঘুমের মধ্যে সেন্টিল বিড়বিড় করতে থাকে, তাকে পাত্তাই দেয় না। জি এসে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে এই অবস্থা দেখে একটা লাফ দেয়। অশুভ শক্তি দেবীকে ছেড়ে দিতেই সেন্টিল উল্টা তেড়ে এসে ঝগড়া শুরু করে দেয় যে আপনি আমার স্ত্রীর উপরে কেন এভাবে ঝাঁপ দিলেন। দেবী ঝাড়ি দিয়ে বলে, তুমি জানো যে একটু আগে কি হয়েছিল? তোমাকে কত ডাকলাম আর তুমি উল্টা বিড়বিড় করছিলে, আমি তো আজ মারাই যাচ্ছিলাম। জি বলে, আমার জন্য ঝগড়ার দরকার নেই, আপনারা মিলেমিশে থাকেন, আমি এখন আসি। দেবী বলে, না আপনি কোথাও যাবেন না, আপনি না কথা দিয়েছিলেন আমাদেরকে সাহায্য করবেন। দেবীর কান্নাকাটি দেখে জি বলে, ঠিক আছে যাব না। সেন্টিল তো হিংসায় জ্বলে জির হাত সরালে জি সেন্টিল আর দেবীর হাতে হাত ধরিয়ে দিয়ে চলে যায়। এত কিছু হওয়ার পর গন্ডার শিবার ঘুম ভাঙে। দিদি দুলাভাইকে এমন ভাবে হাত ধরতে দেখে বলে, এটা কি রোম্যান্স করার সময় নাকি? এ দেখি আমার মতো আর এক ঘুম পাগল। এদিকে গ্রামে 3 বাচ্চা খেলার সময় শূন্যের দিকে তাকিয়ে কথা বলতে দেখে এক লোক জিজ্ঞেস করে, তোমরা কার সাথে কথা বলছো? বাচ্চা ছেলেটা বলে, আমার বন্ধুর সাথে। লোকটা চমকে যায়। সেন্টিলের ঘুম ভাঙলে পাশে দেখে শিবা ঘুমানো। জি দেবীকে নিয়ে পালিয়ে গেল কিনা সেই চিন্তায় সে দ্রুত নিচে নেমে এসে দেখে জি দেবীর মঙ্গলসূত্র ধরে কি যেন করছে। সেন্টিল জিকে বলে, আপনি না বলেছিলেন আজ সব ঠিক হয়ে যাবে? জি বলে, ঝাড়ু নিয়ে বাসার সব পরিষ্কার করো। সবাই মিলে সোফা সরিয়ে জায়গাটা পরিষ্কার করে, বেলুনের ছাই ভরে সেগুলো সিলিং এ লাগিয়ে দেয়। সুকুন চারপাশে লাইট সেট আপ করে মোমবাতি ধরিয়ে বসে। সেন্টিল, শিবা এবং দেবীও সেখানে এসে ভয়ে কাঁচুমুচু হয়ে বসে। সুকুন সেন্টিলের আঙ্গুল ফুটো করতেই জি সেই রক্ত 3 কোনায় ফেলে মন্ত্র পড়া শুরু করে। আলো জ্বলতেই সুকুন খেয়াল করে রক্তের ফোঁটা কে যেন টেনে নিয়েছে। গুলতি দিয়ে সেই দিকে বেলুনে মারতেই বেলুন থেকে ছাই আত্মার শরীরে পড়ে আর রেডিওতে তার গোঙানোর শব্দ শোনা যায়। শব্দের তীব্রতা এতটাই প্রখর যে জি বাদে বাকি সবাই সহ্য করতে না পেরে কান বন্ধ করে নেয়। সেই অশরীরই কিচেনে গিয়ে থালা বাটি ছুঁড়ে ফেলতে থাকে। একটা প্লেট জিয়ের দিকে ছুটে আসলে জি হাত দিয়ে কোনো রকমে ঠেকিয়ে বলে, এতে হবে না। সুকুন এবার ব্যাগ থেকে বন্দুক বের করে। জি এক নাগারে ছাইয়ের গুলি বর্ষণ করতে থাকে। প্রতিটা দেওয়ালে ছাইয়ের দাগ। গুলি শেষ হয়ে গেলে জি আবারও রিলোড করে গুলি করতে গেলে তাকে কিছু একটা বাধা দেয়। খেয়াল করলে দেখা যায় কালো বিভৎস ধোয়ার এক মানুষের অবয়ব। সে ওই বন্দুকটা শক্ত করে ধরে রেখেছে, সাদা দাঁত বের করে বিভৎস ভাবে হাসছে। এমন ভয়ানক দৃশ্য দেখে দেবী, সেন্টিল আর শিবা হতবম্ব হয়ে যায়। অশরীরী জির কাঁধে হাত রেখে বলে, আমাকে কি ভুলে গেছো? আমার কিন্তু তোমাকে মনে আছে। তোমার ধোকা, কিরাকে দেওয়া সব ওয়াদা বাতাসে ভাসছে। যতক্ষণ না তোমাকে নিয়ে যাচ্ছি তোমার ধার শোধ হবে না, এই খেলাও শেষ হবে না, আমি তোমাকে ছাড়বো না। বলেই জিয়ের ভেতর থেকে আত্মাটা চলে যায়। কিছুক্ষণ পর জি বলে, সব ঠিক আছে, এবার আপনারা শান্ত হন। শিবা জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবেন? রাতের সুকুন জিকে বলে, এই প্রথম আমরা ব্যর্থ হলাম, আগে তো কখনোই এমন দেখিনি। জি বলে, এটা নতুন কিছু না, তুমি জয়েন করার আগেও এমন হয়েছে, তবে ওই আত্মা প্রাকৃতিকভাবে শক্তি পায়নি, সে হয়তো অন্য কোথা থেকে শক্তি আনছে অথবা কেউ ওকে সাহায্য করছে। যদি এটা সত্যি হয় তাহলে আগে সেই উৎসটা খুঁজতে হবে। জলদি সবাইকে ডাকো। দেখা যায় আত্মাটা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে চিৎকার করছে। কালো চাদরে মোড়ানো সেই ভিক্ষুক তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছে। গ্রামের সেই 3 পিচ্চি রাতে খেলা শেষ করে বাসায় ফেরার সময় ছোট ছেলেটাকে গাছের আড়াল থেকে কেউ ডাক দেয়। ছেলেটা কি যেন বলে হাত বাড়িয়ে দেয়। জি সেন্টিলকে বলে, কিরাকে, আমি এই বাসা চেক করেছি, বাসায় কোনো সমস্যা নেই,
সমস্যাটা অন্য জায়গায়। সেন্টিল বলে আমরা সবাই একই গ্রামে বড় হয়েছি, সেখানে একটা মেয়ে ছিল যার নাম কিরা। মেয়েটা কানেও শুনতে পেত না, আবার কথাও বলতে পারতো না, আমাদের সাথেই খেলতো। এই জন্য গ্রামের সবাই আমাদের দিকে অদ্ভুত নজরে তাকাতো। কিরা একদিন আমাদেরকে বলে, আমরা কি গ্রামবাসীর কথায় ওকে ছেড়ে চলে যাব? ওর সাথে কি বন্ধুত্ব রাখবো না? তখন ওকে আমরা ওয়াদা দেই যে আমরা আজীবন বন্ধু থাকবো। এরপর থেকে রোজ রাতে আমাদের বাসায় তার ছায়া দেখতে পেতাম, তার কণ্ঠ শুনতে পেতাম। দিন দিন এই অত্যাচার বাড়তেই থাকে। আমরা আমাদের বাবা মাকে জানালে তারা বলে কিরা নামের কেউ নাকি এই গ্রামেই নেই। আমরা অনেক ভয় পেয়ে যাই। শিবা বলে, তখন আমাদের বাবা মা পূজা করিয়ে আমাদেরকে সবসময় বাসায় রাখতো। তারপর সেন্টিল আসার পরে আমরা শিফট হয়ে এখানে আসি। এরপর আমরা এমন কিছুই অনুভব করিনি। কয়েকদিন আগেই দেবী আর সেন্টিলের বিয়ে হয়। জি জিজ্ঞেস করে, তোমরা গ্রাম থেকে আসার পরে কিরাকে কি আর দেখা যায়নি? সেন্টিল বলে, হয়তো না। সব শুনে জি ছাই হাতে নিয়ে অপর হাতের আত্মার হাতে লেগে থাকা কালো রঙের সাথে মিশিয়ে দলা বানিয়ে তার টিপ করে কপালে পড়তেই সেন্টিল শিবা আর দেবীর সাথে এই পর্যন্ত যা যা হয়েছে সব দেখতে পায়। সে এটাও দেখে যে কেউ কিছু পোড়া কাগজ নড়াচড়া করছে, এমনকি গল্পের প্রথমে দেখানো সেই খুনটাও দেখতে পায়। তাহলে কি সব এই বিভৎস আত্মার কারসাজি? জি টিপটা ফেলে দিয়ে বই হাতে নিয়ে শকুনকে বলে, অনেকগুলো হত্যা হয়েছে, আমি শুধুমাত্র প্রথম হত্যাটাই দেখতে পেয়েছি, তবে বাকিগুলোর বিষয়ে কিছুই লেখা নেই। আচমকা জোরে বাতাস বইতে শুরু করে। জি বইটার সামনে ধরতেই লক্ষ্য করে পেজের মাঝে অন্য কালার দেখা যাচ্ছে। দুইটা পেজের মধ্যে তার দেখা সেই পোড়া কাগজগুলো রাখা। জি দ্রুত সব পেজ ছিঁড়ে লুকানো কাগজগুলো বের করে পড়তে থাকে। সব কাগজ পড়ে জি বলে, অনেকগুলো হত্যার প্ল্যানিং থেকে শুরু করে লাশ নষ্ট করে ফেলা এমন সবকিছু রেকর্ড এখানেই আছে। আমি জানি না এগুলো কখন আর কোথায় হয়েছে, আর পুলিশ এসব সম্পর্কে আদেও কিছু জানে কিনা। জি গুগলে সার্চ করে দেখে 1992 সালে দ্বিতীয় হত্যা হয়। সেখানে সাসপেক্ট লিস্টে সেন্টিল, শিবা আর দেবীর ছবি দেওয়া। শিবা এসব দেখে বলে, আমরা এই ছবিতে কি করছি? জি বলে, এই তিনজন সিরিয়াল কিলারকে ধরিয়ে দিয়েছিল। সেন্টিল বলে, ওদের সাথে আমাদের শুধু চেহারার মিল আছে, তাছাড়া আর কোনো সম্পর্ক নেই। জি বলে, এটাকে আত্মার ভুল হিসাবে ধরলে হবে না, নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে। আমাদের এখন এখানে থাকাটা নিরাপদ না। যেখানে এই সবকিছু শুরু হয়েছে সেখানেই আমরা সব তথ্য পাবো, আর সেই জায়গার নাম ডোলোমাইট স্টেট। রওনা হওয়ার আগে শিবা আর সেন্টিল 5 লিটারের কয়েকটা বোতল গাড়িতে তোলে, যদিও এরা জানে না যে এই বোতল দিয়ে কি হবে। সেন্টিল বলে, সে যা বলছে করতো, আগে জীবন বাঁচা। জি বাইকে একাই রওনা দেয়। মাঝপথে জির কানে আত্মার ফিসফিসানি ভেসে আসে। হুট করে এসে ব্রেক করলে শিবাও জোরে ব্রেক করে গাড়ি থামায়। দেবী জিজ্ঞেস করে, কি হয়েছে? জি বলে, ওখানে আমার একা যাওয়াটাই ঠিক হবে, তোমরা বরং পাশের কোনো মন্দিরে চলে যাও, সূর্য না ওঠা পর্যন্ত সেখানেই থাকবে। সেন্টিল জিজ্ঞেস করে, ওই আত্মা যদি আবারও আসে? জি বলে, সেই জন্যই তো মন্দিরে যেতে বলছি, বাকিটা সুকুন সামনে নিবে আর মন্দিরের প্রদীপ জ্বালিয়ে রাখবে। বলেই আবারও চলা শুরু করে। গোল চত্বরে এসে শিবার গাড়ি অন্যদিকে মোড় নেয়। দেবী জিজ্ঞেস করে, কোন দিকে যাচ্ছি? শিবা বলে, আমি জানি না, গাড়ি তো একা একাই চলছে। শকুন দ্রুত জিকে কল দিয়ে জানাতেই জি শিবার গাড়ি যে রাস্তায় গেছে সেদিকে মোড় নেয়। হঠাৎই গাড়ির ছাদের উপর থেকে আত্মাটা জোরে জোরে ধাক্কা দেয়। ভয়ে সবার তো জান যায় যায় অবস্থা। শিবা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। জি ইউভি গগলস পরে ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে। কালো বিভৎস ধোয়ার অবয়ব গাড়ির সামনে এসে থাবা দিতে থাকে। জি বলে, জানালা খুলে মন্ত্রপুত পানি ছেটাও। শকুন পানি ছেটাতেই আত্মাটা দুর্বল হয়ে যায়। শিবা তাড়াতাড়ি গাড়ি থামিয়ে দেয়। জি এসে ছাইয়ের গুলি করলে বিভৎস আত্মাটা চলে যায়। জি বলে, ডোলোমাইটের স্টেট ছাড়া আর কোথাও কোনো মন্দির নেই। গহীন জঙ্গলের পথ দিয়ে তারা ডোলোমাইটের স্টেটে পৌঁছানোর পরে জি বলে, আজ রাতে এখানেই থাকতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর কিছু পাওয়া যাবে না, তাই গাড়িতেই ঘুমাও। শিবা বলে, যদি আবারও সে আসে? জি ব্যাগডেলা থেকে পানির বোতলগুলো বের করে তাতে ছাই ঢেলে পুরো গাড়িতে ছিটিয়ে দেয়। তিনজন এবার আরামে ঘুমাচ্ছে। গাড়ির বাইরে জি আর শকুন বসে পাহারা দিচ্ছে। শকুন জিজ্ঞেস করে, এই সমস্যার সমাধান কি? আমার তো ভয় করছে, আপনার কি ভয় করছে না? জি বলে, আমার উপরে বিশ্বাস রাখো, আর ভয় অশুভ শক্তির পাওয়ার বাড়িয়ে দেয়, তাই ভয় পাওয়া যাবে না। সকালে জি উঠে দেখে গাড়ির সামনে লেখা, তুমি কি আমাকে খুঁজছো? জি রেগে সেই লেখা মুছে তাড়াতাড়ি গাড়ির দরজা খুললেই তিনজন তো চমকে ওঠে। আসলে জি ভেবেছে যে আত্মা এদেরকে মেরে ফেলেছে। নিশ্চিন্ত হয়ে জি এবার গ্রামে 92 সালের সেই সিরিয়াল
কিলিং এর কেসের বিষয়ে খোঁজ নিতে আসলে গ্রামের অনেকেই কিরার ছবি দেখে কিছুই বলতে পারে না। সুকন বলে, ঘটনাটা 30 বছর আগের, আমাদের তো এখানে কোনো বয়স্ক কাউকে জিজ্ঞেস করা উচিত। জি এক বয়স্ক মহিলাকে দেখে তাকে কিরার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে মহিলাটি বলে 30 বছর আগে একটা পরিবার এখানে এসেছিল, তাদের বাসায় যে কাজ করত সে ছিল বোবা আর বয়রা। পরে শুনি সেই নাকি সাইকো কিলার, অনেককেই সে মেরে গুম করে দিয়েছিল। এই খবর জানার পর ওই পরিবার চলে যায় আর ওই মেয়েটা উধাও হয়ে যায়। জঙ্গলে নাগা দেবী নামের একটা কুয়া আছে, অনেকের মুখে শুনেছি তাকে নাকি সাপে কামড়েছিল, পরে তার লাশ পাওয়া যায়নি। তখন থেকে আমরা নাগা দেবীকে আমাদের রক্ষক হিসাবে পূজা করি। এরপর স্টেটে আর কোনো সমস্যা হয়নি। মহিলাটা চলে গেলে জি দেখে পাশে শিবা দাঁড়ানো আর দূরেই দেবী এবং সেন্টিল এক স্থানীয় সাথে কথা বলছে। জি এসে বলে, আমরা এখানে কেন এসেছি তা কি ভুলে গেছো? জানো না তোমরা কেন গাড়ি ছেড়ে এসেছো? দেবী বলে, আমরা কি করব, আমাদেরকে দেখে উনি তো খাবার দিয়ে গেছে আর আমাদের অনেক খিদাও লেগেছে। সবাই বসে খাওয়া শুরু করলে জি বলে, এভাবে অপরিচিত মানুষের থেকে কিছু খাওয়া উচিত না, কারণ আমরা জানিও না যে সে আদেও মানুষ নাকি কোনো আত্মা। এ কথা শুনে সবার তো খাওয়াই বন্ধ হয়ে যায়, কিন্তু জি মনের সুখে খেতেই থাকে। মানে দুনিয়া যা গোল্ডায়, আগে খেয়ে নিতে হবে। দেখতে দেখতে রাত হয়ে যায়। জি সব রকমের প্রস্তুতি নিয়ে সুকুনকে বলে, পানি পড়া আর গাড়ি গাছের চারপাশে ছিটিয়ে দাও। মনে হয় না আত্মা এর কাছে যেতে পারবে, আর যদি যেও থাকে তাহলে দড়ি দিয়ে তাকে গাছের সাথে বেঁধে রাখবে। যদি না পারো গাড়ির হর্ন বাজাবে, আর ওদের কাউকে বের হতে দিবে না। বন্দুকটা সাথে রাখো। সুকুন জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? জি বলে, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছি, আমাদেরকে সেটা আগে খুঁজতে হবে। জি ইউভি গগলস নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করে। কিছু দূর এগোনোর পর অদ্ভুত কিছু অনুভব করে হাতের মুঠোয় থাকা ছাই মেলে ধরলেই তা উড়ে যায়। এদিকে সেন্টিল বলে, আমি পি করতে যাব। সুকুন রেগে বলে, এখন বের হওয়া যাবে না। সেন্টিল আর আটকে রাখতে না পারলে দেবী বলে, তাহলে আমিও ওর সাথে যাই। সুকুন বলে, না তুমি গাড়িতেই থাকো, বাইরে থেকে ভেতরটা বেশি নিরাপদ। গাড়ি থেকে কিছু দূরে সেন্টিল পি করতে দাঁড়ায়, পেছনে সুকুন পাহারা দিচ্ছে। হঠাৎ সেন্টিলের গায়ে গাছের পাতা পড়তেই সে সাপ ভেবে ভয়ে গলার মালা খুলে ফেলে, তারপর পাগলের মতো সামনের দিকে দৌড়ায়। শকুন তাকে ডাক দিলেও সে শোনে না। শকুনের গলা শুনে শিবা আর দেবী টের পায় যে কে যেন গাড়ি নাড়াচ্ছে। দুই ভাই বোন তো ভয়ে হাত ধরে মন্ত্র পড়তে থাকে। সেন্টিল হাঁটতে হাঁটতে সামনে দেবীকে দেখতে পেয়ে তাকে ডাক দেয়, কিন্তু দেবী তার ডাক শুনেই না। সেন্টিলের ডাক শুনে জি বুঝে যায় যে এই বলদগুলো গাড়ি থেকে নেমেছে। দেবী সেন্টিলের ডাক না শোনায় সেন্টিলও বুঝে যায় এটা মনে হয় সেই আত্মা। ফোন বের করে তাড়াতাড়ি কাউকে কল দেওয়ার বাহানায় পেছন দিকে ফিরতেই দেবীরূপী সেই আত্মা তার মুখের সামনে এসে দাঁড়ায়। সুকুন আর জি সেন্টিলকে খুঁজতে খুঁজতে জোরে ধাক্কা খায়। এদিকে গাড়ি আস্তে আস্তে উল্টে গেলে দেবী সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ কিছুই টের পায় না। হঠাৎ দেবী পেট্রোলের গন্ধ পায়। আসলে ট্যাঙ্কি উল্টে পেট্রোল পড়ছে। জঙ্গলের ভেতর থেকে আগুন দ্রুত গতিতে ছুটতে থাকে। দেবী আর শিবা গাড়ি থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে। অনেক ধাক্কাধাক্কির পরে একটা দরজা খুলতেই তারা দুজনে তাড়াতাড়ি করে বের হয়ে যায়, আর সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। এদিকে জি আর সুকুন হাঁটতে হাঁটতে খেয়াল করে সেন্টিল দিশেহারা হয়ে খুঁজছে যে সে কোন দিকে যাবে। জি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন বের হয়েছিলে আর তোমার মালা কোথায়? দেবী আর শিবা খুঁজতে খুঁজতে তাদের কাছে আসলে সেন্টিল দেবীকে ধরে বোঝার চেষ্টা করে যে এ আসলেই তার স্ত্রী নাকি। গাড়ি তো গেছে, তাই সবাই এবার একসাথেই হাঁটতে থাকে। দেবী দেখে পাশে একটা মন্দিরের ঢিবি, সবাই গিয়ে প্রার্থনা করতে থাকে। হঠাৎই জি এসে বন্দুক দিয়ে আঘাত করে সেটা ভেঙে ফেলে। দেবী জিজ্ঞেস করে, আপনি এটা কি করলেন? জি ঢিবিটা পুরোপুরি ভাঙতেই দেখা যায় ভেতরে একটা কঙ্কাল। সবাই হতবম্ব হয়ে যায়। আসলে কিছুক্ষণ আগে জি এই ঢিবির সামনে এসে ছাই মেলে ধরতেই তা উড়ে যায়। তার মানে আত্মার উৎসটা সেদিকেই আছে। তখনই সে বুঝতে পারে আত্মার শক্তির উৎস এই ঢিবি। জি বলে, এটাকে মন্দির মনে করে গ্রামবাসী 30 বছর ধরে পূজা করতে করতে এই আত্মাকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলেছে। যেহেতু আমরা এটাকে পেয়ে গেছি, তাই আমাদেরকে আর লুকিয়ে থাকতে হবে না বলেই আবারও আঘাত করতে গেলেই বিদ্যুৎ চমকানোর মতো এক আলোর ঝলকানিতে সবাই ছিটকে পড়ে। গল্প চলে আসে 1992 সালে ডোলোমাইট স্টেটের কোয়ার্টারে। কিরা প্রদীপ জেলে ঘরের সকল কাজ করতে থাকে। এ বাসার মালিক মানে দেবী একটা গ্রোসারি লিস্ট কিরাকে দিয়ে বলে পেছনের দোকান থেকে নিয়ে আয়। শিবা আর সেন্টিল কাজে বের হয়ে যায়। কিরা তার মতো শপিং করতে থাকে। শিবাদের প্রতিবেশী চিত্তা এসে বলে,
মানুষ তো শহরে সেটেল হয়, আর তোমরা গ্রামে এসেছো কেন? শিবা বলে, আমরা আসলে ব্যবসা করতাম, সেখানে অনেক লস হওয়ার কারণে এখানে চলে এসেছি। শুনলাম এখানের ফ্যাক্টরিতে লোক লাগবে, তাই এসেই জয়েন করলাম। চিত্তা সেন্টিলকে দেখিয়ে বলে, ও কি কথা বলে না নাকি? আর ওই মেয়েটাকে? দেবী বলে, কিরা আমাদের বাসায় কাজ করে, আসলে আমার হাত ভেঙে গেছে তো তাই সেই সব কাজ করে। আর সেন্টিলের স্বভাবটাই এমন, সবসময় চুপচাপ থাকে। বাজার করে কিরা ফেরার পথে এই এলাকার ছেলে পান্ডিয়া তার এক বন্ধুর সাথে ফুল স্পিডে বাইক চালিয়ে আসে। হর্ন দিলেও কিরা কিছুই শুনতে পায় না, তাই পান্ডিয়া কন্ট্রোল হারিয়ে সাইডে পড়ে যায়। আর কিরা কিছু না শুনতে পেয়ে তার মতো হাঁটতে হাঁটতে বাসায় ফিরে যায়। পান্ডিয়া প্রচুর রেগে পিছু পিছু এসে দেখে যে সে কোন বাসায় থাকে। পরের দিন শিবা আর সেন্টিল কাজে চলে গেলে কিরা দেবীকে বলে মন্দিরে যায়। কিরা পূজা করে ফেরার সময় পান্ডিয়া আচমকাই তার সামনে এসে আগের দিনের কথা জিজ্ঞেস করে। কিরা ইশারায় বলে সে আসলে শুনতে বা বলতে পারে না। কিরা মিথ্যা বলছে নাকি তা চেক করতে পান্ডিয়া তার বন্ধু নরেশকে পেছনে পাঠায়। সে অনেক শব্দ করে কিন্তু কিরা কিছুই শোনে না, তাই ইশারায় কিরাকে আঘাত পাওয়ার কথা বললে কিরা হাত জোর করে ক্ষমা চায়। পান্ডিয়া বলে, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি, না হলে তোমার জন্য আরো অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিরা বাইকে উঠতেই বেচারা নরেশ একাই দাঁড়িয়ে থাকে। এভাবেই পান্ডিয়া আর কিরার বন্ধুত্ব দিন দিন গভীর হতে থাকে। একদিন এক হোটেলে শিবা আর সেন্টিল বসে আছে। তারা বের হতে যাবে তখন এক লোক জিজ্ঞেস করে, তোমরা কারা? আগে তো কখনো দেখিনি। সেন্টিল রেগে গেলে শিবা তাকে ঠান্ডা করে বলে, উনি পুলিশ অফিসার। শিবা বলে, আমরা আসলে নতুন এসেছি, ফ্যাক্টরিতে ক্লার্কের কাজ করি। আমরা আগে আলফ্রেড টাউনে থাকতাম। অফিসার জিজ্ঞেস করে, সেখানের বুচার্স গ্যাং এর নাম শুনেছ, যারা মানুষকে মেরে তাদের মাংস খেত? ওদের ধরার ডিউটি তো আমারই ছিল, কিন্তু ওরা পালিয়ে যায়। তোমরা কি ওদের বিষয়ে কিছু জানো? শিবা বলে, না, আমরা তো ব্যাপারে কিছুই জানি না। মন্দিরের বাইরে কিরা পান্ডিয়াকে দেখে ডাক দেয়, কিন্তু সে যেতে চায় না, তাই কিরা তাকে নিয়ে আসে। পূজার পর এক কোনায় বসে কিরা জিজ্ঞেস করলে পান্ডিয়া তা না বুঝতে পারায় কিরা ব্যাগ থেকে একটা স্লেট বের করে লেখে যে তুমি কি পড়তে পারো? পান্ডিয়া সেটা পড়ে বলে, কি বোকামে, লিখে জিজ্ঞেস করছে যে আমি পড়তে পারি কিনা। কিরা নিজের পুরো নাম লেখে যে কিরা বাণী। পান্ডিয়া তার নাম লেখে পান্ডিয়া ভারতী। কিরা বলে, আমাকে এখানে সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে। পান্ডিয়া রাজি হয়ে গেলে পরের দিন থেকেই দুইজন স্টেটের সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে থাকে। এই বিষয়টা চিত্তার নজর এড়ায় না, কারণ তার নজর ছিল কিরার উপরে। একদিন রাতে এক ছেলে হেঁটে যাচ্ছে, হঠাৎই একজন ছেলেটাকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ছেলেটাকে সেন্টিল বেঁধে রেখেছে। সেন্টিল তাকে মারতেই যাবে, তখনই শিবা এসে সেন্টিলকে দেওয়ালে চেপে ধরলে সেন্টিল বলে, আমাকে পছন্দ না হলে চলে যাও, কিন্তু আমাকে আমার কাজে ডিস্টার্ব করবে না। শিবা রেগে বলে, তোর জন্যই আমরা শহর থেকে চলে এসেছি, তুই না কথা দিয়েছিলি সবকিছু ঠান্ডা না হওয়া পর্যন্ত চুপ করে থাকবি, তুই একটা সাইকো। শিবা ছেলেটাকে বলে, আসলে ওর মাথায় সমস্যা আছে, কিছু মনে করো না। বলেই ছেলেটাকে রড দিয়ে জোরে বাড়ি মেরেই ফেলে। তিনজন মিলে লাশ টুকরো টুকরো করে কেটে ফেলে। দেবী বলে, এত তাড়াতাড়ি এটা করা ঠিক হয়নি। শিবা বলে, সেন্টিলের পাগলামোর জন্যই তো এসব করতে হলো, না হলে আমি এই কাজ জীবনেও করতাম না। আর এই ছেলেকে ছাড়লে সে পুলিশকে সব বলে দিত, আমাদেরকে এখন জেল খাটতে হতো। সেন্টিল বিরক্ত হয়ে বলে, ওকে কাটার সময় নিজেদের মধ্যে যে তৃপ্তি ভাবটা ছিল তা কি লক্ষ্য করেছিলে? খাওয়ার সময় তো মজা করেই খাও, এখন কেন অভিযোগ করছো? তোমরা আসলে দুমুখ সাপ। দেবী রেগে চাপাতি নিয়ে বলে, তোকে আজই এভাবে কাটবো। শিবা তাদেরকে থামিয়ে বলে, আগে এই ঝামেলা ঠিক করি, তারপর সব দেখা যাবে। এসব আমাদের জন্য নতুন কিছুই না। তখনই থালা পড়ে যাওয়ার শব্দ পেয়ে তিনজন বেরিয়ে এসে দেখে যে কিরা ঘুমাচ্ছে। ভেতরে এসে তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে কি করবে। শিবা বলে, আগে যেভাবে মাংসের দোকানে দিয়ে এসেছি এখনো তাই করব। হত্যা করা পাপ, তাই সেটা খেয়ে পাপ মোচন হবে। সকাল হতেই দেবী পলি করে মাংস গাড়ির ডিগিতে দিয়ে দেয়। তার মানে এরাই সেই আলফ্রেডো টাউনের নরপিশাচের গ্যাং, যারা নিরীহ মানুষকে মেরে তাদের মাংস খেয়ে ফেলে আর বাকিটা মাংসের দোকানে বেচে দেয়। দেবী ড্রাইভিং সিটে বসা শিবাকে বলে, সাবধানে থেকো। শিবা বলে, যতক্ষণ না কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা সেফ। সেন্টিল আর শিবা ফ্যাক্টরিতে এসে স্বাভাবিক মানুষের মতোই কাজ করতে থাকে। রাতে সবাই ঘুমিয়ে গেলে শিবা টেবিলে থাকা রক্ত উঠিয়ে একটা বয়েমে ভরে কালি বানিয়ে কলমে ভরে তার ডায়েরিতে খুনের বিবরণ লেখা শুরু করে। এভাবেই সে তাদের সব খুনের বিস্তারিত লিখে রাখে। আচমকা দেবী চলে আসলে সে বাহানা করে বলে যে ফ্যাক্টরি রিপোর্ট লিখছে, তার মানে এই ডায়েরির কথা সে ছাড়া আর কেউ জানে না। দেবীর সন্দেহ হলেও সে কিছু না বলেই চলে যায়। এদিকে কিরা তখন তার পান্ডিয়ার
পান্ডিয়ার সাথে স্বপ্নের মতো সময় কাটাচ্ছে। একদিন চিত্তা আচমকা এসে তার কাঁধে হাত দিয়ে ডাকতেই সে রেগে তাকে ইশারায় শাসিয়ে দেয়। পান্ডিয়া জিজ্ঞেস করলে কীরা কিছুই বলে না। সেন্টিলকে কীরার দিকে বাজে নজরে তাকাতে দেখে দেবী বলে, তোর জন্য এমনি আমরা অনেক সমস্যায় আছি, খবরদার আর কোনো ঝামেলা বাড়াবি না। সেন্টিল রেগে চলে যায়। কীরা পরের দিন সকালে মন্দিরে আসতেই এক অঘোরী আচমকাই তার সামনে এসে একটা কাগজ দেয়। কাগজে লেখা, যখন রাজা ব্যর্থ হয় তখনই সাধুর আগমন হয়। যে শরীর লড়াই করতে করতে ক্লান্ত তাকে বানানো হয় মন্দির। সব শক্তি সঞ্চার করে সে তখন রাজাকে পথ দেখায়। সঠিক সময় হতেই রাজা তার শত্রুর সাথে পৌঁছে যাবে। কীরা এই লেখার কোনো মানেই বোঝে না। অঘোরী পান্ডিয়ার বুকে হাত দিয়ে বলে, তোমার কাজ শেষ হতেই আমার স্বাধীনতা শুরু হবে। বলদ পান্ডিয়া কিছুই তো বোঝে না, তাই কিউট করে বলে, ভালো থাকবেন, বাই। কীরা সাধুর দেওয়া সেই কাগজ দেখাতে কবিতা পড়ে বলদ পান্ডিয়া মনে করে অঘোরী মনে হয় কীরাকে লাভ লেটার দিয়েছে, তাই তাড়াতাড়ি কীরাকে সেখান থেকে নিয়ে যায়। শিবাকে তখন স্টেটের পুলিশ বলে, দুজন গায়েব হয়ে গেছে, তাদের বিষয়ে কিছু জানো নাকি? সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমরা কবে এসেছো সেটা বলো তো। শিবা উল্টা ভালো মানুষ সেজে বলে, আমরা তো এখানে এসেছি 1 মাস হয়েছে, তাড়াতাড়ি ওদেরকে ধরেন প্লিজ, আমার তো খুবই ভয় করছে। বলেই চলে গেলে অফিসার তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। সাইকো এই খনি থেকে দূরে কীরা তার পান্ডিয়ার সাথে জাদু মাখা সময় কাটাতে ব্যস্ত। কখনো তারা একসাথে বাইকে ঘুরে, কখনো পান্ডিয়া তাকে রান্না করে খাওয়ায়। পান্ডিয়ার এত ভালোবাসা আর যত্নে কীরা ভুলেই যায় যে তার এই দুনিয়ায় আর কেউ নেই। তার ফাঁকা দুনিয়াটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। পান্ডিয়া তার ছোট বড় সব ইচ্ছা পূরণ করত, যেন সে কীরার জন্য জান দিতে প্রস্তুত। এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটি, মান অভিমান আর অনেক অনেক ভালোবাসায় কীরার সময় কাটতে থাকে। এই 3 খুনি আবারও তাদের রক্তর পিপাসা মেটাতে আর একটা খুন করে। লাশ টুকরো টুকরো করে সেই রুমের মধ্যেই তারা বসে আছে। দেবী বলে, এটা আমাদের 5 নম্বর খুন, কেউ আমাদের সন্দেহ করার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। শিবা বলে, আমরা এখান থেকে চলে গেলেই ওদের আরো বেশি সন্দেহ হবে, কারণ এরপর আর কেউ মিসিং হবে না, তাহলে ওরা আমাদের বিষয়ে তদন্ত করলে আগে সব কেসের বিষয়ে জেনে যাবে। সাইকো সেন্টিলের তো এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। শিবা বলে, যতদিন আমরা এখানে আছি সন্দেহ সবার উপরেই থাকবে, কারণ এখানেও তো কত ক্রিমিনাল আছে, কয়েকদিন অপেক্ষা করো, সঠিক সময় আসতেই আমরা কোনো প্ল্যান করে এখান থেকে পালিয়ে যাব। সেন্টিল বলে, সারা জীবন কি এভাবেই পালিয়ে বেড়াবো নাকি? এক না একদিন তো পুলিশের কাছে ধরা পড়বো, পালিয়ে বেড়ানো থেকে জেলে যাওয়াটাই ভালো। তাছাড়াও এদের মতো মানুষ বেঁচে থেকে আর কি বা করতো, ওদের তো এভাবেই মারা উচিত, আর ওদের মাংস মজা করে খেতেও তো পারি। দেবী রেগে বলে, তোর জেলে যাওয়ার ইচ্ছা থাকলে যা, আমাদের এর মাঝে টানবি না। সেন্টিল রেগে বলে, আমার জন্যই তো এত মজার মজার মাংস খেতে পারো, তাই তুমি একটু কথা কমই বলবে। শিবা তাদেরকে থামিয়ে বলে, তোমরা একদম চুপ থাকো, সব আমাকে সামলাতে দাও। আড়াল থেকে এইসব দেখে দেবী প্রচুর ঘাবড়ে কিচেনে তার বিছানায় শুয়ে কাঁপতে থাকে। রক্তমাখা জামা কাপড়ে 3 জন বের হয়ে যায়। পরের দিন সকাল হতেই কীরা দৌড়ে পান্ডিয়ার কাছে যেতে গেলে শয়তান চিত্তা তাকে আচমকা ধরে এনে এই শয়তানদের ঘরে রাখে। কীরার হুঁশ ফিরতেই সে দৌড়ে পালাতে গেলে চিত্তা তার পিছু পিছু দৌড়ায়। তখনই এই 3 সাইকো চলে আসলে তারা কীরাকে বেঁধে সেই টেবিলে শুইয়ে রাখে যেখানে তারা বাকি খুনগুলো করেছিল। দেবী রেগে জিজ্ঞেস করে, তোমার কাজ তো 9টায় শেষ হয়ে যায়, তাহলে এরপর ওই রুমে কি হয় না হয় তা দিয়ে তোমার কি? তুমি কি ভেবেছিলে কিছু না দেখার ভান করে তুমি ঘুমানোর নাটক করবে আর আমরা কিছুই বুঝতে পারবো না? গত রাতে দেবী ঠিকই লক্ষ্য করেছিল যে কীরা ভয়ে কাঁপছে। নরেশ পান্ডিয়াকে বলে, একটু আগেই দেখলাম কীরা চিত্তার ঘর থেকে দৌড়ে বের হচ্ছে আর চিত্তা তার পিছু করছে। পান্ডিয়া দ্রুত কীরাকে খুঁজতে যায়। পান্ডিয়া দৌড়ে চিত্তার বাসায় আসতেই দেখে সেন্টিল চাপাতি দিয়ে কীরাকে মারতে যাচ্ছে। সে দৌড়ে এসে তাদেরকে আটকাতে গেলে 3 জন মিলে পান্ডিয়াকে একদম চেপে ধরে। পান্ডিয়া সবকটাকে মেরে সইয়ে দিয়ে দ্রুত কীরার হাত পা আর মুখের বাঁধন খুলে তাকে নিয়ে বের হয়ে বাইকে উঠিয়ে পালায়। শিবা, সেন্টিল আর দেবীও তাদের পিছু পিছু গাড়ি নিয়ে আসে। কীরা কোনো রকমের চোখ মুখ চেপে পান্ডিয়াকে শক্ত করে ধরে আর পান্ডিয়া সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়ে বনের রাস্তায় ঢুকে এদের থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এরা একবার পালিয়ে গেলে শিবারা ফেসে যাবে, তাই তারা এদেরকে ছাড়ে না। দেবীর প্রচন্ড রাগ হয়ে যায়, তাই আর সহ্য করতে না পেরে শিবার মানা করা সত্ত্বেও বন্দুক বের করে বাইকের চাকায় গুলি করে, সাথে সাথেই বাইক পড়ে যায়। পান্ডিয়া দ্রুত কীরাকে তুলে বনের মধ্যে দৌড়াতে থাকে। এই 3 সাইকো তাদের পেছনে বন্য শুকুরের মতো দৌড়াচ্ছে। 2 জন বেশ এগিয়ে গেছে দেখে সাইকো দেবী পরপর কয়েকটা গুলি করে। একটা গুলি আচমকা এসে পান্ডিয়ার পিঠে লাগে আর ঠিক পরের গুলি লাগে কীরার পেটে। 2 জন মাটিতে পড়ে গেলেই দেবী বিজয়ের
বিজয়ের হাসি হাসে। পান্ডিয়া তবুও হার না মেনে কিরাকে কোনো রকমে উঠিয়ে একটা গাছের আড়ালে লুকায়। দুইজনই যন্ত্রণায় ছটফট করছে। ব্যথায় পান্ডিয়ার পা চলার শক্তি হারিয়ে ফেলেছে। পান্ডিয়া পিঠে হাত দিয়ে দেখে অনেক রক্ত বের হচ্ছে। এত রক্ত দেখে কিরা কান্না করতে থাকে। পান্ডিয়া ইশারায় বোঝায়, আমি আর চলতে পারবো না, তুমি পালিয়ে যাও। কিরা রেগে বলে, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, একসাথে পুলিশের কাছে যাব। কয়েকবার পান্ডিয়াকে ওঠাতে গিয়েও ব্যর্থ হয়ে বসে পড়ে। পান্ডিয়া বলে, তুমি যাও, গিয়ে পুলিশে খবর দাও, পুলিশ এদেরকে ধরতে আমি তোমার কাছে আসবো। কিরা তবুও যেতে না চাইলে পান্ডিয়া কিরার হাতে রক্ত দিয়ে লেখে ওয়াদা করে যে সে অবশ্যই আসবে। পান্ডিয়াকে এভাবে রেখে যেতে কিরার খুব কষ্ট হচ্ছে, তাই শেষ একবার পান্ডিয়ার রক্তমাখা হাত শক্ত করে ধরে নিজের মাথায় টিকা লাগিয়ে নেয়। পান্ডিয়া শেষ একবার তার মুখে হাত বুলিয়ে তাকে চলে যেতে বলে। কিরা কান্না করতে করতে দৌড়ে আরেক দিকে যায়। ততক্ষণে আশপাশটা বেশ অন্ধকার হয়ে গেছে। ওই 3 সাইকো যেন কিরাকে না পায়, তাই পান্ডিয়া শেষ বাজিয়ে তাদেরকে নিজের দিকে আনে। এই 3 মানুষরূপী পশু তার গুলি লাগা জায়গাটা মাটিতে ঘষতে ঘষতে টেনে এনে গাছের সাথে চেপে জিজ্ঞেস করে, বল কিরা কোথায়? শিবা তাকে টেনে শূন্যে তুলে গলা চেপে ধরলে সেন্টিল কিরাকে খুঁজতে যায়। কিরা তখন অতিরিক্ত রক্ত খাওয়ানোর কারণে বেশ দুর্বল হয়ে গেছে, তাই তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখে দেবী পান্ডিয়াকে জিজ্ঞেস করছে যে মরতে না চাইলে বল কিরা কোথায়। পান্ডিয়া বলে, তোর কি মনে হয় যে আমি কিরার কথা তোকে বলবো? দেবী রেগে তাকে গুলি করতে গেলে দেখে বন্দুকের গুলি শেষ, তাই জলদি পাশ থেকে সুচালো গাছের ডগা তুলে পান্ডিয়াকে মারতে গেলেই পান্ডিয়া সর্বশক্তি দিয়ে সেটা আটকায়। সাথে সাথেই শিবা পাশ থেকে আর একটা সুচালো ডাল তুলে পান্ডিয়ার বাম পাশে ঢুকিয়ে দেয়। পান্ডিয়া ব্যথায় কাকিয়ে উঠতেই দেবী সেই ডাল তার পেটে ঢুকিয়ে দেয়। জীবনের শেষ মুহূর্তেও পান্ডিয়া শুধু কিরার মাসুম চেহারাটাই মনে করে। সে কথা দিয়েছিল যে সে কিরাকে রানী বানিয়ে রাখবে, তারা বিয়ে করে লাল নীল সংসার সাজাবে, কিন্তু সে তার কথা রাখতে পারল না। এটা ভাবতেই সে অসহায়ের মতো চিৎকার করে কান্না করতে করতে বলে, কিরা আমাকে মাফ করে দিও। এই 2 নরপশু তখনও তাকে নির্মম ভাবে একই জায়গায় বারবার আঘাত করেই যাচ্ছে। ভালোবাসার মানুষটার এতটা যন্ত্রণা সহ্য করতে না পেরে কিরা সেখানেই বসে অসহায়ের মতো কান্না করতে থাকে। তার বোবা চিৎকারে যেন পুরো জঙ্গল কেঁপে ওঠে। পান্ডিয়া নিস্তেজ হয়ে পড়ে গেলে এই 2 শয়তান তার লাশ টানতে টানতে নিয়ে যায়। কিরা পেটে হাত দিয়ে নরকীয় যন্ত্রণা সহ্য করতে করতে তাদের পিছু গিয়ে দেখে সেন্টিল গাড়ি নিয়ে আসতেই তারা পান্ডিয়ার লাশ ডিকিতে তোলে। সেন্টিল বলে কিরা পালিয়ে গেছে, তাই তারা গাড়িতে উঠে চলে যায়। কিরা সেখানেই গাছে হেলান দিয়ে অসহায়ের মতো বসে থাকে। আর এই শয়তানগুলো পান্ডিয়ার লাশ বাসায় এনে বাকিদের মতো জোরে জোরে তার লাশ টুকরা করতে থাকে। কিরা অসহায়ের মতো ভাবতে থাকে তাকে বাঁচাতে গিয়ে পান্ডিয়া নিজেই তার জায়গায় ওই নরপশুদের বলি হয়েছে। তখনই সেই অঘরী এসে তার সেদিনের সেই কবিতা বলে। সেদিন কবিতার ব্যর্থ রাজা মানে সে পান্ডিয়াকে বুঝিয়েছিল। পান্ডিয়া মারা যেতেই সে কিরার জীবনে সাধু হয়ে এসেছে। এর পরের লাইন অনুযায়ী কিরার শরীর এখন মানুষের আরাধ্য হবে, আর সে শক্তি সঞ্চার করে রাজাকে পথ দেখাবে, মানে কিরা পরের জন্মে পান্ডিয়াকে পথ দেখাবে। অঘরী এসে কিরার মাথায় হাত রেখে তার পাশে মাটি দিয়ে ঢিবি বানাতে শুরু করে। চরম কষ্ট আর যন্ত্রণা নিয়ে কিরা সেখানে বসেই মারা যায়, আর অঘরী তার লাশটাকে ঢিবি দিয়ে মুড়ে মন্দির বানিয়ে দেয়। চিত্তা এত রাতে এই 3 জনকে বের হতে দেখে জিজ্ঞেস করে, আপনারা এখন কোথায় যাচ্ছেন? আপনারা না ওদের পিছু করতে গেলেন? এরপর কি হলো? শিবা বলে, এই স্টেটে থাকা সেফ না, তাই আমরা চলে যাচ্ছি। ওই কিরাই আসলে সেই সাইকো সিরিয়াল কিলার। নিশ্চয়ই জানো যে স্টেট থেকে 5 জন রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে। কিরা এদের সবাইকে নৃশংসভাবে খুন করেছে। ও আসলে একটা সাইকো। চিত্তা বিশ্বাস করতে না চাইলে দেবী বলে, তাহলে আসেন নিজের নজরেই দেখেন। বলেই ভেতরে সেই রুমে এনে দেখায় যেখানে রক্ত, মাংসের বোটকা গন্ধ, আর কালো কাপড়ে ঢাকা ইলেকট্রিক করাত, রক্তমাখা চাপাতি আর চাকু। এসব দেখে চিত্তা ভয় পেয়ে যায়। চিত্তার তবু এসব বিশ্বাস না হলে সেন্টিল রেগে বলে, আমাদের বিশ্বাস করা ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই। মনে রেখো, তুমিও দুধে ধোয়া তুলসী পাতা না। আমরা চাইলে তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি, তাই এসব ভাবনা বাদ দিয়ে কিরাকে পুলিশে ধরিয়ে নিজেকে বাঁচাও। বলেই গাড়িতে উঠে চলে যায়। অঘরী ঢিবিতে ফুলের মালা দিয়ে দীপ জ্বালিয়ে চলে যায়। এদিকে গাড়িতে সবাই ঘুমিয়ে গেছে। শিবার বারবার ঘুম আসছে। সে নিজেকে কোনো রকমের সামলে গাড়ি চালায়। ঘুমের ঘোরে চোখ বুজে নিতেই গাড়ি ইটের ঢিবিতে বাড়ি খেয়ে উল্টে পড়ে তাতে আগুন ধরে যায়। শিবার সেই ডায়েরির পোড়া পাতাগুলো অঘরীর পায়ের কাছে এসে পড়তেই সে সেগুলোকে তুলে নেয়। পরের দিনই মানে 1992
সালের 16 মার্চ খবরে ছাপা হয় রাবার প্লান্টে এক লোককে চাকু দিয়ে জখম করে মারা হয়েছে। সেদিনই ডোলোমাইট স্টেটের রাস্তায় গাড়িতে আগুন ধরে 2 লোক আর এক মহিলা মারা গেছে। তাদের শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করা যায়নি। প্রচন্ড বৃষ্টি আত্মচিৎকারে জিয়ের হুঁশ ফিরতেই তাকিয়ে দেখে কিরার বিভৎস কালো অবয়ব 3 জনকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক যেমন ভাবে এরা পান্ডিয়ার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। জি শকুনকে বলে জলদি গিয়ে ওই ঢিবিতে আগুন দিয়ে দাও। শকুন জলদি গিয়ে জিয়ের বাইক থেকে পেট্রোল জারি নিয়ে ঢিবির কাছে যায়। কিরা এই 3 জনকে পানিতে চুবিয়ে তাদের পা টেনে তার নিজের দুনিয়ায় নিয়ে আসে। জি দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে একটা গুহা থেকে হলুদ আলো বের হচ্ছে দেখে তাতে ডুব দিতেই তাদের দুনিয়ার মতোই দেখতে আরেক দুনিয়ায় চলে আসে। কিরা তখন এই 3 জনকে টানতে টানতে নিয়ে এসে তাদেরকে ছুঁড়ে ফেলে। তার দুনিয়ার ঢিবির উপরে উঠে 2 হাত 2 দিকে নিতেই সেটা ইলেকট্রনিক করাতে রূপ নেয়। কিরা তাদের এই করাত দিয়ে যাবে তখনই লক্ষ্য করে জি তার হাত মন্ত্রপুত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। শকুন তখন ঢিবিতে ডিজেল ছড়িয়ে গুলি করতেই তাতে আগুন ধরে যায়, ফলে কিরার শক্তি কমে যায়। জি তার সর্বশক্তি দিয়ে কিরার আত্মাকে টেনে মাটিতে ফেলে সেই আত্মার মধ্যে ঢুকে যায়। কিরা তার আসল রূপে এসে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে আটকাচ্ছ? তোমার কি মনে নেই ওরা আমাদের সাথে কত জঘন্য পাপ করেছিল? জি বলে, তুমি যাদের কথা বলছো তারা অনেক আগেই মারা গেছে। কিরা রেগে বলে, ওদের পাপের সাজা এত সহজ মৃত্যু হতেই পারে না। ওদের আমি তাদের প্রাপ্য সাজা দিব। আগের জন্মের সাজা ভোগ করার জন্যই তো ওদের আবার জন্ম হয়েছে। জি রেগে বলে, ওদের সাজা দেওয়ার আমরা কে? ওদের কথা না হয় বাদই দাও, তুমি নিজের দিকে তাকিয়ে ভাবো তো যে তুমি কি হয়ে গেছো। ওরা আগের জন্মে যা করেছে আর তুমি যা করছো তাদের মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখছি না। কিরা কান্না করতে করতে বলে, আমরা কোনো গুনাই করিনি, তবুও ওরা আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। 30 বছর পরও সবাই আমাকে সিরিয়াল কিলার হিসেবে চেনে। এসব আমি তোমার মৃত্যুর বদলা নিতেই করেছি, আর এই জন্যই আমি তোমাকে এখানে এনেছি। জি রেগে বলে, ওরা তোমাকে সেই খুনের আসামি বানিয়েছিল যা তুমি কখনো করোইনি, কিন্তু এখন তুমি সেই খুন করে নিজেকে আসলেই খুনি প্রমাণ করছো। আর এখানে তুমি আমাকে নয় বরং আমার ভাগ্য এনেছে। আমি তোমার সব পাপ পরিশুদ্ধ করে তোমাকে তোমার আসল জায়গায় পাঠিয়ে দিতে এসেছি। বলে মুখে হাত বুলিয়ে বলে, আবার দেখা হবে কিরাবানি, বলে চলে যায়। কিরার আত্মার কালো রূপ ধীরে ধীরে মিশে যায়। সে তার আসল রূপে এসে শেষবারের মতো জিয়ের হাত নিয়ে তার কপালে তিলক বানায়, যেমনটা গত জন্মে শেষ বিদায়ের সময় তারা করেছিল। জিয়ের মনে পড়ে ছোটবেলা থেকেই কিরার আত্মার সাথে তার প্রায় দেখা হতো। তার মানে গ্রামে দেখানো ছোট সেই বাচ্চাটা ছিল আসলে জি নিজেই। জিয়ের পুনর্জন্মের পরে কিরা তাকে সবসময় আগলে রেখেছে। তাকে সবসময় তার পছন্দের ললিপপ দিয়ে যেত, সবসময় তার সাথে খেলতো। জি এতদিনে বুঝতে পেরেছে যে কিরার আত্মাই সবসময় তার সাথেই ছিল। বাস্তব দুনিয়ায় সকাল হতেই সবাই পানি থেকে উঠে আসে। দূরে অঘরি দাঁড়িয়ে জিয়ের দিকে হাত জোর করতে জি বুঝতে পারে অঘরি তার আগের জন্মে কেন বলেছিল যে আমার স্বাধীনতাকে এনে দেওয়ার দায়িত্ব তোমার। অঘরি বিদায় নিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ফাইনালি এই 3 জনের জীবন থেকে অতীতের অভিশাপ কেটে যায়। গুরু মানে জি তার তদন্তের মাধ্যমে 30 বছর আগের সত্য খুঁজে বের করে ডোলোমাইট স্টেটের আসল খুনি ছিল অ্যালফ্রেড টাউনের সিরিয়াল কিলার বুচার্স গ্যাং। কিরাবানির উপর থেকে সব আরোপ উঠিয়ে নেওয়া হয় আর তাকে নির্দোষ রায় দেওয়া হয়। আরো কিছু কেস সলভের পর একদিন জিয়ের ডাক পড়ে বিশাল বড় এক বাড়িতে। এক মহিলা বলে, আমার মেয়ে জন্মের পর থেকে কোমায় ছিল, 2 দিন আগেই সে কোমা থেকে বের হয়, আর তাকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে। মাঝে মাঝে তো তামিল ভাষায় কি যেন বলছে। সব সময় সে এমন ছটফট করে। ডক্টররা তার কোনো রোগই খুঁজে পায়নি। মেয়েটাকে অস্থির হয়ে হাত ছুটতে দেখে জি তার হাত ধরে ভালো করে লক্ষ্য করলেই দেখে তার বাম হাতে লেখা, আমি তোমার জন্য ফিরে আসবো, যেমনটা পান্ডিয়া মারা যাওয়ার আগে কিরার হাতে লিখেছিল। জি অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকাতেই দেখে এটা তো তার কিরাবানি। কিরা কান্না করতে করতে বলে, পান্ডিয়া। আর এখানে শেষ হয়ে যায় এই অসাধারণ টুইস্টে ভরা গল্পটা। তবে গত জন্মে তারা এক হতে না পারলেও হয়তো এ জন্মে তারা এক হয়ে যাবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।